সকালবেলা বিথি তখনও ঘুমোচ্ছে। ওকে ঘুমে রেখেই চুপি চুপি আহাত আমার কাছে এলো। এসে বলল, তুলি, তুমি তাকদিরে বিশ্বাস করো তো, তাই না? আমি খানিক অবাকই হলাম। হঠাৎ আমার কাছে এসে এমন কথা বলা কেন? তারপর কিছুটা আন্দাজ করতে পেরে বললাম, যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তারা সবাই তাকদিরে বিশ্বাস করে, আমিও করি। কিন্তু তুমি কি বলবে এখন তা আমি জানি। আহাত বলল, কি বলবো? আমি বললাম, তুমি বলবে এই যে তুমি বিথিকে বিয়ে করেছো এটাও তাকদির, আর তাকদির যে যা লেখা আছে তা তো হবেই, সব আল্লাহর ইচ্ছা, তোমার কোনো দোষ নাই। আমি যেন সব মেনে নেই, সতীন নিয়ে সুখে শান্তিতে সংসার করি, তাই তো? আহাত ফিসফিস করে বলল, তুলি আস্তে, বিথি শুনে ফেললে ঝামেলা হবে। আহাদের এমন আচরণ আমায় বিক্ষিপ্ত করে তুলল। আমি তার দিকে তাকিয়ে ঘেন্নার চোখে তাকিয়ে বললাম, বিথিকে তুমি ভয়ও পাও? আমি এখন চিৎকার করে বলবো এটা বিয়ে হয়নি, এটা নষ্টামি হয়েছে। তাছাড়া বিথির সামনে ওকে বলবো ও একটা নষ্টামে, নোংরা মেয়ে, ও একটা প্রস্টিটিউট। যে মেয়ে অন্য একটা মেয়ের সংসার নষ্ট করে দেয় সে কখনোই ভালো মেয়ে হতে পারে না, কখনোই না। আহাদ একটা হাত উপরে উঁচিয়ে তুলে বলল, খবরদার আর একবার ওকে ছোট করে কিছু বললে। কথা শেষ করতে পারেনি আহাদ, আমার মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। আমি ওর উঁচিয়ে ধরা হাতটা খপ করে ধরে বললাম, এই শক্তিটা থাকবে না, আমি কি করতে পারি তা তুমি দেখবে আহাদ, কেঁদে কেটেও কুল পাবে না তুমি। আহাদ এখান থেকে চলে গেল, কথা বাড়ালো না। বিথির কাছে গিয়ে দেখলো বিথি এখনো ঘুমে কিনা। খানিক পর সে আবার এলো, এসে আমার হাতে অনেকগুলো টাকা ধরিয়ে দিয়ে বলল, এই নাও, এখানে 50,000 আছে, আপাতত চুপ করো প্লিজ, তুমি যা চাইবে তাই পাবে, তবুও বিষয়টা মেনে নাও। আমি ওর টাকাগুলো তুচ্ছ জিনিসের মতোই দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, টাকা প্রস্টিটিউটরা নেয়, আমি ওই জাতের মেয়ে না, টাকাটা নিয়ে বিথিকে দাও, ওর সঙ্গে এসব যায়। আহাদ আমার সঙ্গে আর বাড়াবাড়ি করেনি, টাকাগুলো মেঝে থেকে তুলে নিয়ে চুপচাপ ঘরে চলে গেল। ও চলে গেলে আমি বাইরে গিয়ে খানিকটা সময় বসে রইলাম। তারপর ফোন করলাম আমার ননদের নম্বরে। ননদ ফোন রিসিভ করে বলল, তুলি, ওদেরকে কি অবস্থা বলো? আহাদ কি বাসায় ফিরেছে? আমাদের কারোর ফোনই সে রিসিভ করে না। আর বিথি হারামজাদিটা কই? ওরে দাও একটু কথা বলি। আমি বললাম, বিথির সঙ্গে কথা বলার প্রয়োজন নাই, আপনি আপনার ভাইয়ের সঙ্গে কথা বলুন, সে বাসায় এসেছে, আমি তাকে ডেকে দিচ্ছি। আমি আহাদকে ডাকলাম, ডেকে বললাম আপা তার সঙ্গে কথা বলবে। সে আমার ডাকের কোনো সাড়া দিল না। বিথিকেও ডাকলাম, কোনো কথাই বললো না দুজনের কেউই। এরপর আপা বলল, কথা না বলে কতক্ষণ থাকবে, আর 2টা দিন ধৈর্য ধরো, মার শরীরটা একটু সেরে উঠুক, তখন এদের দুইটারই কত ধানে কত চাল তা দেখিয়ে ছাড়বো। ফোন রেখে দিল আপা। আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ওনারাও কি আমায় নিয়ে খেলছেন? হতেই তো পারে, আহাত তার নিজের ভাই, বিথিও তার নিজের চাচাতো বোন, নিজেদের রক্ত। আর আমার শাশুড়িওকে নিজের ছেলের চেয়ে আমায় বেশি গুরুত্ব দেবেন? আমার কেন জানি মনে হচ্ছে ওনারা সবাই বিথির সঙ্গে আহাদের এই বিয়েটা মেনেই নিয়েছেন, কিন্তু আমার সঙ্গে এমন ভাব দেখাচ্ছে যেন তারা এসবের কিছুই জানতো না। ফোন রেখে দেওয়ার পরই বিথি এখানে এলো, আমার কাছে এসে বলল, তোমায় আগেই বলেছিলাম তুমি আমায় শান্তিতে থাকতে দিলে, তোমাকেও আমি শান্তিতে থাকতে দিব, কিন্তু তুমি তো সেই কথা কানেই তুলো নাই দেখা যাচ্ছে। তুমি আমার শাশুড়ির কাছে, ননদের কাছে ফোন দিয়ে আমায় হয়রানি করতে চাচ্ছ। এর পরিণাম কি হতে পারে তুমি জানো? আমি বললাম, কি হতে পারে? বিথি বলল, বর আমার হাতের মুঠোয়, সে তোমায় চায় না। এবার কি হতে পারে বলো তো? আমি কিছুই বললাম না, চুপচাপ বসে রইলাম। এর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আমার এইটুকু জীবনে খারাপ মানুষ আমি দেখেছি, কিন্তু ওর মতো এমন ভয়ঙ্কর খারাপ মানুষ আমি কোথাও আর দেখিনি। আমি কিছু না বললেও বিথি বলল, শুনো, এসব করে কোনো লাভ নাই। সংসার তোমার সঙ্গে তোমার শাশুড়ি কিংবা ননদ করবে না, করবে আহাদ। যেহেতু আহাদের সংসার করবা, তাইলে ওদের ফোন দিয়ে ঝামেলা বাড়িয়ে লাভ কি? আর যদি ঝামেলা তুমি চাও তাহলে আমিও একটু ঝামেলা করি, আহাদকে বলি তোমার এই ডিভোর্স দিয়ে দিক, নাকি বলো? আমি আর সহ্য করতে পারলাম না, আহাদকে ডাকলাম, গলার আওয়াজ বড় করেই ডাকলাম। আহাদ এসে রাগের গলায় আমায় বলল, তোর গলাটা খুব বড় হয়ে গেছে তাই না? মানুষের শোনাস তোর গলা? আমার মান সম্মান নষ্ট করতে চাইতেছিস তুই? সে আমায় তুই তুকারি করলে আমি কেন করতে পারবো না? আমিও বললাম, তোর আবার মান সম্মান কিসের রে? তোর মান সম্মান আছে? উত্তার মতো রাস্তাঘাটে যা তার সাথে শুয়ে পড়ে বাচ্চা জন্ম দিস, আবার বড় বড় কথা বলে মেঝেতে একদলা থুতু ছিটিয়ে দিলাম। আহাদ সঙ্গে সঙ্গে রাগে আমার গালে একটা চর বসিয়ে দিল আর বলল, যা, তুই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোর সাথে আমার কোনো লেনাদেনা নাই, কোনো সম্পর্ক নাই। আহাদ আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, কিন্তু আল্লাহর কি কুদরত, ঠিক তখনই বাবা এসে এখানে উপস্থিত। এটা যেন নাটকীয় এক ব্যাপার, কিন্তু বাস্তবতা কখনো কখনো নাটককেও হার মানায়। গতকাল বাবার সঙ্গে কথা বললাম, এই বিষয়ে তাকে কিছুই বললাম না, আর তিনি আমায় কিছুই না জানিয়ে হুট করে আজ এসে এখানে উপস্থিত। বাবা এসে রাগ দেখালেন না, ঠান্ডা গলায় বললেন, আহাদ, কি বললা তুমি? কার সাথে তোমার কোনো লেনাদেনা নাই? আহাদ কোনো কথা বলল না, তাড়াহুড়ো করে চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। বিথিও ও ঘরে চলে গেল। বাবাকে দেখে আমার বুকে দলা পাকিয়ে থাকা সব কান্না গলা বেয়ে বেরিয়ে এলো, চোখ ফেটে বেরিয়ে এলো জমে থাকা সব বিষাদের জল। বাবাকে জড়িয়ে ধরে আমি হাউমাউ করে কাঁদলাম। বাবা আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমি গতকালই তোর গলা শুনে বুঝেছিলাম তোর কোনো একটা ঝামেলা হয়েছে,
তুই তো আমার মেয়ে, ছোটবেলা থেকে তোর মা নাই, এই এতদিন তোর মাও ছিলাম আমি, বাবাও ছিলাম আমি, তাই তোরে আমি সবচেয়ে বেশি চিনি। তোর গলার আওয়াজ শুনলেই আমি সব ধরে ফেলতে পারি। গতকাল রাতে আমার মন পাগল হয়ে পড়েছিল এখানে তোর কাছে এসে পড়তে, কিন্তু এই এত রাতে আমি কিভাবে আসি? সকাল পর্যন্ত অপেক্ষা করলাম আমি, তারপর পাগলের মতো ছুটে এলাম এখানে। আমি এসে গেছি, এখন আর কোনো ভয় নেই মা। কি হয়েছে সব খুলে বল আমায়, সব কিছু বলি, কিচ্ছু গোপন করবি না। তারপর দেখ তোর বাবা কি করতে পারে। আমি এক এক করে সব খুলে বললাম বাবার কাছে, একেবারে সব কিছু। বাবা শুনে রাগে আগুন হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে বিথির মাকে ডেকে আনলেন, আহাদের বাড়ির আর যে কজন মুরব্বী আছে তাদের ডেকে আনলেন, বিথিকেও আনলেন। আহাদ এখানে নাই, আশেপাশেও তাকে পাওয়া যায়নি, কোথাও গিয়ে হয়তো লুকিয়ে পড়েছে। বাবার সামনে পড়ার সাহস তার নাই। বাবা সবার সামনে বিথিকে জিজ্ঞেস করলেন, তুমি আহাদকে বিয়ে করেছো? বিথি চুপ করে আছে, কথা বলে না। বাবা আবার জিজ্ঞেস করলেন, বললেন বলো বিয়ে করেছো কিনা? বিথি বলল, জি করেছি। বাবা বললেন, ওর তো ঘরে স্ত্রী আছে, এরকম না তো? তুমি জানো না কিছু, তুমি তো এই বাড়িরই মেয়ে, সব জেনেও এটা কেন করলে তুমি? বিথি কথা বলে না। তার মা কথা বলে উঠলো, ভাই এরা ছোট মানুষ, বুঝে নাই, না বুঝে করে ফেলছে। বাবার সঙ্গে সঙ্গে ধমকে উঠলেন বিথির মাকে, বললেন, চুপ করুন, একদম চুপ করুন। আপনার লজ্জা করে না কথা বলতে? আপনি যদি ভালো মানুষ হতেন তবে মেয়ের এমন কুকর্ম দেখে লজ্জায় গলায় দড়ি দিয়ে মরতেন, আর আপনি এখানে এসে মেয়ের পক্ষে সাফাই গাইছেন। আমি মুরব্বী মানুষ, যদি আমার মুখে কথা বলার শোভা পায় না তবুও বলি, আপনার মেয়ে যদি অবুঝ হয় তবে তার গর্ভে সন্তানেরও কি করে? এমনি এমনি? বাবা সব মুরব্বীদের দিকে তাকিয়ে তাদেরও জিজ্ঞেস করলেন, বললেন, আপনারাই বলেন। সবাই লজ্জায় মাথা হেঁট করে রাখলো। বাবা বললেন, আইন আদালত আমরাও বুঝি, পড়াশোনা করা লোক আমরা, এসবে দৌড়াদৌড়ি করার মতো অভিজ্ঞতা আমার আছে। আর এই বিয়ে হয় নাই, প্রথম পক্ষের বইয়ের লিখিত অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে গ্রহণযোগ্য নয়। বাবার মুখ থেকে এই কথা শোনার পর সকলের চক্ষু কেমন ছানা বড়া হয়ে গেল। আমি শুধু তাকিয়ে দেখলাম বিথির মাকে। এই মহিলার চোখে মুখে কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে।